তোদের মনে আছে আমরা যখন কলেজে পড়তাম তখন একটা মেয়ে কি পাগলই না ছিল আহানাফের জন্য? অভ্র আহনাফকে ধাক্কা দিয়ে বলল। মনে থাকবে না কেন? ইস, মেয়েটা কি করেছে আহনাফের জন্য? আর আমাদের আহনাফ তো পাত্তাই দেয়নি। নিশাত আফসোস করে বলল। ঠিক বলছস, মেয়েটা কত পাগল ছিল, খুব ভালোবাসতো আহানাফকে। বেচারির জন্য আমার খুব খারাপ লাগছিল। আহনাফ রাগ দেখিয়ে বলল। শালা, তোর যখন এত খারাপ লেগেছে তুই নিজে বিয়ে করে নিতি। নিশাত মুখ ভার করলো, ঠোঁট উল্টে বলল। মেয়েটা ভালো করে আমার দিকে তাকায়ও নি। আমাকে যদি একটু পাত্তা দিত, বিশ্বাস কর, কাজী পেশে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। নো ছাড়াছাড়ি, বুঝলি? অভ্র চাপা হাসলো, বলল। এই জন্যই তো এর জন্যই তো আজ পর্যন্ত ওর কোনো প্রেমও হলো না। নাহিদ কোল্ড ড্রিঙ্কস ঢালতে ঢালতেই বলল। তবে যা বলিস, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী ছিল। তখনকার সময়ে কলেজের মধ্যে সেরা 10 জন সুন্দরীদের মধ্যে একজন ছিল। আমাদের হিরো তাকে কি ছ্যাঁকাটাই না দিল, বেচারি শেষমেশে কলেজটা ছাড়তে বাধ্য হলো। ভ্রু কুচকে তাকালো নাহিদের দিকে। নাহিদের পিঠে হাত দিয়ে ঘুষি দিয়ে বলল। আমি ছ্যাঁকা দিয়েছি মানে? আমি কি তার সাথে প্রেম করেছি যে ছ্যাঁকার কথা আসছে? আমি কি তাকে কলেজ ছাড়তে বলেছিলাম? সে নিজ থেকে সে নিজ থেকে ছেড়েছে, তাতে আমার কি দোষ? তোরা থামবি? পুরনো কথা তুলে এই মুহূর্তটাকে নষ্ট করছিস কেন? আজ এতদিন পর আমরা এক হয়েছি, এনজয় কর মুহূর্তটা। অভ্রের কথায় সাজ জানালো সবাই। তুলল অন্য গল্প। কলেজ ক্যাম্পাসে তাদের হইচই, ক্যাফেটেরিয়ায় চায়ের আড্ডা। কলেজে এই 5 জন ফেমাস গ্যাং হিসেবে পরিচিত ছিল। এক নামে তাদের সবাই চিনত। স্যার ম্যামদের প্রিয় ছাত্র ছিল এই 5 জন। তাদের গ্রুপটার নাম ছিল কিং গ্রুপ। কোথায় গেল সেসব দিনগুলো? ব্যস্ততার ভিড়ে এইভাবেই এই তো হারিয়ে যায় বন্ধুমহল। পরিচিত বন্ধুগুলো হয়ে ওঠে অপরিচিত। ব্যস্ততার জন্য সময় না দিতে পেরে বন্ধুমহলে ফাটল ধরে। আস্তে আস্তে দূরত্ব বাড়ে। একসময় শেষ হয়ে যায় বন্ধুমহল। তবুও দিন শেষে বহু বছর পর তারা যখন একসাথে হয়, হয়ে ওঠে তারা চঞ্চল। ভালোবাসার দিনগুলো ফিরে পেতে চায় বারবার। স্কুল আর কলেজের লাইফের বন্ধুরা যখন এক হয় তারা হয়ে ওঠে বাচ্চা। হাজারো বাচ্চামো ভিড় করে তাদের মধ্যে। আহনাফদের কিং গ্রুপও যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। পেয়েছে পুরনো দিনগুলো ফিরে। বাচ্চার মতোই ভরে উঠেছে তাদের মধ্যে। হাসতে হাসতে যেন এক একজনের পেট ফেটে যাচ্ছে। তাদের গ্রুপের মধ্যে একটু চুপচাপ ছিল তুহিন। সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আজে বাজে বিষয়ে খুব কথা বলে আজে বাজে বিষয়ে খুব কম কথা বলে। এই যে আজকের দিনেও সে চুপচাপ। সবাই এত আড্ডা দিচ্ছে আর সে নীরবেই শুনেই যাচ্ছে। এবার মুখ খুলো চুপচাপ স্বভাবের তুহিনও। বলল। তবে যা বলিস, কলেজের সবচেয়ে ফেমাস বয় ছিল আহনাফ আর অভ্র। মেয়েরা তো তাদের বলতেই অজ্ঞান হয়েছিল। অভ্রের গান শোনার জন্য কত মেয়ে অপেক্ষা করত। মেয়েরা তো একটাই কথা বলতো, ইস, আহনাফ আর অভ্রের মতো যদি জীবনসঙ্গী পেতাম। তুহিনের কথায় সবাই হৈ হৈ করে উঠল। নিশাত বলল। আহানাফ আর অব্রের বন্ধুত্ব নিয়ে ও সবাই আলোচনা করত। আমরা তো পড়ে এসেছিলাম ওদের গ্রুপে। অব্র আর আহানাফের বন্ধুত্ব ছিল আরও আগের থেকে। দুজনকে কখনো আলাদা মনে হতো না। তাদের বন্ধুত্ব কলেজে অনেক ফেমাস ছিল, যাই বলিস। তুহিন দীর্ঘশ্বাস ফেলে বলল। আহনাফকে যে মেয়েটা পছন্দ করত, কি যেন নাম, ও হ্যাঁ, শারমিন। তার নাকি 1 বছর আগে বিয়ে হয়ে গেছে। সকলে একযোগে তাকালো তুহিনের দিকে। সকলের ভ্রু দুটো কুঁচকে গেল। প্রশ্নসিক্ত চোখে তাকিয়ে বলল। তুই কিভাবে জানলি শারমিন নামে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে? শারমিনের সাথে যার বিয়ে হয়েছে সে হলো আমার ফুফাতো ভাইয়ের বন্ধু, তাই একটু খবর পেয়েছি। নিশাত আহনাফের দিকে তাকিয়ে বলল। তুই কি কাউকে পছন্দ করিস আনাফ? কাউকে পছন্দ না করলে তো এত সুন্দর মেয়েকে না বলতি না। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল। প্রথমত, সুন্দরী বলে তাকে ভালোবাসতে হবে এটা কোনো কথা না। আর দ্বিতীয়ত, আমার জীবনে আমার ছোট আরু আছে, যাকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। যে আমার জীবনে সব, সে আমার আরু পাখি। আর আরু পাখি ছাড়া এই আহনাফ আর কারো নয়, কারো না। আহনাফের কথায় দুজোড়া চোখ বিস্মিতভাবে তাকালো। আর অভ্রের চোখ নেমে এলো বিষাদ। চোখ দুটো ছলছল করছে তার।
তার নীলাবতীর কথা সে অন্য কারো মুখে শুনে সহ্য করতে পারল না। অভ্র চোখ দুটো বুজে ফেলল সাথে সাথে। কিছু সময় পর সে চোখ খুলে আহনাফের দিকে তাকালো। আহনাফ তার জীবনে অনেক বড় নিয়ামত। আজকে এই অভ্র যা হয়েছে তার সবটুকুই আহনাফের জন্য। সে যখন টাকার অভাবে পড়াশোনা করতে পারতো না, তখন কত সাহায্য করতো আহনাফ তাকে। এমনও হয়েছে আহনাফ তার বই দিয়ে দিয়েছে তাকে পড়তে। মায়ের ওষুধ কিনা, নিজের পড়াশোনার খরচ কত চালিয়েছে আহনাফ। কীভাবে অভ্র পারবে এই মানুষটার থেকে তার ভালোবাসা কেড়ে নিতে? সে কিছুতেই পারবে না। আর ভালোবাসা কেড়ে নিবেই বা কী করে? আরও তো অভ্রকে ভালোবাসে না, সে তো আহনাফকে ভালোবাসে। অভ্র আবারও চোখ বন্ধ করলো, মনে মনে বলল, আমার জীবনে যা কিছু হয়েছে সবটা তোর জন্য। আমার জীবনের পূর্ণতার পুরোটাই তুই। তোর সুখের জন্য যদি নীলাবতীকে ভুলে যেতে হয়, আমি তাও পারবো। মায়ের আকদের পর এই প্রথম মায়া তার শ্বশুরবাড়ি আসছে। মূলত আরণিকা জোর করে নিয়ে এসেছে। কলেজ থেকে ফেরার পথে সে মায়াকে নিয়ে এসেছে তার সাথে। মায়া অনেকবার না বলেছিল, তবে কে শুনে কার কথা। শেষ পর্যন্ত আরণিকার কাছে হার মেনে মায়া আসতে বাধ্য হলো খানবাড়িতে। এখানে আসার পর থেকে সকলের এত এত আপ্যায়ন যেন হজম হচ্ছে না মায়ার। সে তো আরও অনেকবার এসেছে এই বাড়িতে, তাহলে কেন সবাই এত আপ্যায়ন করছে? মায়া পেটের কথা পেটে চেপে রাখতে পারে না কোনো সময়। মুখ দিয়ে বেরিয়ে যায় পেটের কথাগুলো। এবারও তাই হলো। সে বলল, আন্টি, আমি তো আগে আরো অনেকবার এসেছি, তাহলে এখন এত আপ্যায়ন করছো কেন? জেসমিন বেগম মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন তো তুমি আরুর বান্ধবী হিসেবে এসেছো মা। এখন তো আর সেই পরিচয় আসোনি, এখন এসেছো খান বাড়ির বউ হয়ে, একটু তো আপ্যায়ন করতে হয়। মায়া লজ্জা পেল। খানবাড়ির বউ শুনেই সে লজ্জায় মিইয়ে গেল, মাথাটা নিচু করে ফেল সাথে সাথে। ইস, সে এখন এই বাড়ির বউ, সে তো ভুলেই গিয়েছিল। মিনা বেগম কৌতুকের স্বরে বলল, বাড়ির বউদের আপ্যায়ন না করলে তারা যদি শাশুড়িদের সাথে ঝগড়া করতে আসে? কি বলছো আন্টি? আমি ঝগড়া করব? করতে তো পারে, তাই না? মায়া ঠোঁট উল্টে বলল, আমি এই বাড়ির ভালো বউ হব, দেখে নিও আন্টি। তোমাদের কোনো অভিযোগ করতেই দিব না। হুম, কত হবে দেখা যাচ্ছে তো। এখনো মা বলতে শেখো নাই। আমাকে এই বাড়ির সবাই বড় মা বলে ডাকে। আমাকে বাদ দাও, নিজের শাশুড়িকে তো এখনো মা বলেনি। মায়া মাথাটা নিচু করে ফেলল, আমতা আমতা করে বলল। অনেক দিনের অভ্যেস তো, একটু টাইম লাগবে আন্টি। মিনা মায়ার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো মজা করছিলাম মা, তুমি যত খুশি টাইম নাও, তবে মা বললে মন থেকে বলতে হবে। মায়া বাধ্য মেয়ের মতো মাথাটা কাত করে বলল। আচ্ছা। পরন্ত বিকেল, এই বিকেলটা হয়তো আড্ডার সময়। বাঙালিরা বিকেলে সবাই হয়তো ছাদে কিংবা বসার ঘরে আড্ডা দেয়, এটা তাদের রোজকার নীতি। আজও তার ব্যতিক্রম হয়নি। বিকেল হতে না হতেই আরণিকারা সবাই ছাদে বসে আড্ডা দিতেছে। উপস্থিত রয়েছে মায়া আর অভ্র। অভ্র যেন এতদিনে এই বাড়ির ছেলের মতো হয়ে গিয়েছে। বাড়িতে কোনো কিছু হলেই তাকে ডেকে আনা হয়, আর সেও সারাদিনে ব্যস্ততা ভুলে ছুটে চলে আসে। খানবাড়িটা যেন সবসময় হাসির ঝংকার তোলে, আনন্দে মেতে থাকে যেন সবসময়। আজকেও ছাদে বেশ বড়সড় করে আড্ডা চলতেছে। আয়শা সকলকে সিঙ্গারা দিতে দিতে বলল, চলো না সবাই মিলে ত্রুটান দেয়ার খেলি। আয়শা যতটা উৎসাহ নিয়ে কথাটা বলল, আহনাফ ঠিক ততটাই নিরুৎসাহিত ভাবে প্রত্যাখ্যান করলো। এখন এসব খেলা হবে না, কেন ভাইয়া? আহনাফের সোজাসাপটা উত্তর। মুড নেই তাই। আয়শার হাসি হাসি মুখটা উবে গেল সাথে সাথে। সে জানে আনাম যখন না বলেছে তখন তার নাকে হ্যাঁ বলানোর সাধ্য কারণেই। তাই আয়শা মুখ কালো করে বসে রইল। অভ্র এগিয়ে গেল আহনাফের দিকে। আহনাফের কাছে গিয়ে বলল, আরে ইয়ার, চল না খেলি, অনেক মজা হবে। না, খেলবো না আমি। অভ্র ভ্রু কুচকে তাকালো। এই একগুই টাইপ ছেলে যে তার বন্ধু কিভাবে হলো সেটাই সে বুঝতে পারছে না। অভ্র কোনা চোখে তাকিয়ে বলল, তুই কি ভয় পাচ্ছিস আহনা? আমরা কি না কি করতে বলি তার জন্য আমাদের এরকম মনে হয় তোর? তোদের দ্বারা বিশ্বাস নেই ভাই। অভ্র এবার আরণিকার দিকে তাকালো, ইশারায় বলতে বলল কিছু। আরণিকা ঘাবড়ে গেল। সে কি বলবে? সে কিছু বললে কি আহনাফ তাকে আস্ত রাখবে, নির্ঘাত ছাদ থেকে ফেলে দেবে? আরণিকা ঠক গেল, মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, চলে না আহনাফ ভাই,
খেলি, শুধু আজকের দিনটার জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আহনাফ শীতল চোখে চাইল। এভাবে বললে কি কেউ না করতে পারে? যতই হোক প্রেয়সীর মন রাখতে হবে তো। আহনাফ গম্ভীর কণ্ঠে বলল। আচ্ছা যা, খেলবো। সকলের চোখে মুখে হাসি ফুটে উঠল। অব্র আহনাফকে কোনোই দিয়ে গুতা দিয়ে আস্তে আস্তে বলল। এতক্ষণ আমরা বলছি সেটা তো শুনিসনি, এখন যেই না আরু বলল অমনি হ্যাঁ হ্যাঁ বলে দিলি। বুঝি তো, সবই বুঝি। অভ্রের কথা বলার ভঙ্গিতে আহনাফ রাগি চোখে তাকালো। আহনাফের তাকানো দেখে অভ্র চারপাশে তাকিয়ে বলল। আমি কিছু বলিনি, আমি খুব নিষ্পাপ ভদ্র একটা ছেলে, বুঝলি? আহনাফ কিছুক্ষণ রাগি চোখে তাকিয়ে সাথে সাথেই মুচকি এসে দিল। তবে কেউ দেখল না তার হাসিটা, কেউ না। সবার সম্মতি নিয়ে খেলা শুরু করলো তারা। সবাই গোল হয়ে বসেছে। বোতল ঘোরানো হলো। বোতলটা ঘুরে ঘুরে অভ্রের দিকে মুখ করে থামলো। সবাই হৈ হৈ করে উঠল। আরুণিকা অভ্রকে বলল। এবার কি নেবেন তাড়াতাড়ি বলেন তো ভাইয়া। অভ্র একটু ভাব নিয়ে পড়ল। আমি হলাম সাহসী ছেলে, তাই আমি ডিয়ার নিব। আহনাফ তো এতক্ষণ এই সুযোগটাই খুঁজছিল। সুযোগ পেয়ে সেটা লুফে নিল সাথে সাথে। সকলের সামনেই বলে উঠল। অভ্রকে ডেয়ার আমি দিব। অভ্র ফাঁকা ঢোক গেল। মুখটা চুপসে গেল সাথে সাথে। এতক্ষণ যতটা সাহস নিয়ে কথাটা বলেছিল, এখন তার বিন্দু মাত্র সাহসও নেই। অভ্র ঢোক গেলে বলল। বল কি ডিয়ার দিবি? আহনাফ সাথে সাথে নিজের মোবাইলটা বের করলো। মোবাইল ঘেটে বের করলো পুরোনো একটা ছবি। ছবিটা অভ্রের সামনে ধরে বলল। এই ছবিটা তোর ফেসবুক আইডিতে দিতে হবে। অভ্র ছবিটার দিকে ভীত চোখে তাকালো। চেঁচিয়ে বলে উঠল। না, আমি এই ছবি কিছুতেই দেব না। এটা দিলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ডেয়ার তো ডেয়ারই, এটা তো তোকে পালন করতেই হবে। আহনাফের কথার সাথে তাল মিলিয়ে সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ করতেই হবে। অভ্র কাঁদো কাঁদো মুখ করে ছবিটার দিকে তাকালো। ছবিটা তোলা 2 বছর আগে। তারা বন্ধুরা মিলে পিকনিকে গিয়েছিল গ্রামে তখন। ছবিটা অভ্র লুঙ্গি আর গামছা পরে হাতে কিছু থালা বাসন নিয়ে ধুতে যাচ্ছে। আহনাফ তো সেই পিকনিকেই ছিল না। তাহলে আহনাফের কাছে ছবিটা আসলো কি করে? সবার তাড়াতে অভ্র ছবিটা আইডিতে দিল। সাথে সাথে হাহা রিয়েক্টে ভরে গেল। কেউ কেউ কমেন্টে করা শুরু করলো, কেউ বা মেসেজ দেওয়া শুরু করেছে। অভ্র রাগে দুঃখে ফোনটা বন্ধ করে দিল। আবার ঘোরানো হলো বোতল। এবার বোতলের মুখ মায়ার দিকে থামলো। মায়া ট্রুথ নিল। মায়াকে প্রশ্ন করলো আয়েশা। বলল। জুনায়েদ ভাইয়া আর তোমার মধ্যে কে আগে প্রপোজ করেছিল? মায়া মাথাটা নিচু করলো। লজ্জা মাখা কণ্ঠে বলল। তোমাদের ভাইয়া। আরুণিকা বিরক্ত মাখা কণ্ঠে বলল। আর লজ্জা পেতে হবে না মায়া, প্রেম করার সময় তো লজ্জা করেনি তোর, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? কথাটা বলে আরুণিকা আবারও বোতলের মুখ ঘোরানো শুরু করলো। এবার বোতলটা আরুণিকার দিকে ফিরে থামলো। আরুণিকা ডেয়ার নিল। কেউ কোনো প্রশ্ন করার আগেই মায়া বলল। আরু গান গাইতে হবে। আরুণিকা প্রথমে নানা বললেও পরে সকলে জোরাজুরিতে হ্যাঁ বলে। আরুণিকা গান গাওয়া শুরু করলো। তার গান ছিল চারিদিকে ঝংকার তুলো। হাতের তালিতে ভরে গেল চারিদিক। আরুণিকা আহনাফের দিকে তাকালো কিছু শোনার জন্য। তবে তার আশাতে জল ঢেলে দিয়ে আহনাফ কোনো প্রশংসাই করলো না। আরুণিকা মন খারাপ করে অন্যদিকে মুখ করে তাকালো। আবারও ঘোরানো হলো বোতলটা। এবার বোতলটা ঘুরে ঘুরে আহনাফের দিকে ফিরে থামলো। অভ্র খুশিতে আহনাফের কানের কাছে মুখ নিয়ে বলল। এবার তোর পালা, রেডি থাকো বন্ধু। অভ্রের কথাকে উপেক্ষা করে আহনাফ নিল ট্রুথ। অভ্র মুখটা আবারও চুপসে গেল। অভ্র বলল। এটা ঠিক নয় কিন্তু, তুই এত ভীতু জানতাম না। তোর তো ডেয়ার নেওয়া উচিত ছিল। আমি ভীতু নই বন্ধু, আমি হলাম ছাড়া, বুঝলি? মায়া প্রশ্ন করলো অভ্রকে। ভাইয়া আপনার কাছেই ভালোবাসা মানে কি? আহনাফ আর চোখে আরুণিকার দিকে তাকালো। আরুণিকাও উত্তরটা শোনার জন্য আহনাফের দিকে তাকালো। আহনাফ সামান্য হেসে বলল। আমার কাছে ভালোবাসা মানে হলো ভালো থাকার চুক্তি। শুধুই ভালো থাকার চুক্তি? আহনাফ শ্বাস ছাড়লো। বলল। হ্যাঁ, ভালো থাকার চুক্তি। আমার ভালো থাকার জন্য তাকে আমার প্রয়োজন, তাই তো তাকে আমি ভালোবাসি। সে না থাকলে তো আমি ভালো থাকবো না, হয়তো বেঁচে থাকবো তবে ভালো থাকবো না। তাই আমার ভালো থাকার জন্য তাকে আমার প্রয়োজন, তাই তো সে আমার প্রিয়জন। আমার ভালো থাকার জন্য তাকে আমি ভালোবাসি। আহনাফের কথা সকলে মুগ্ধ হয়ে শুনল। আরুণিকাও আহনাফের দিকে তাকালো। সকলে মুগ্ধ দৃষ্টির মাঝখানে মায়া বলল।
সেটা কে? আমরা জানতে পারি ভাইয়া? আছে কেউ একজন, খুব বিশেষ কেউ, খুব আপন কেউ। অনিকা চোখ বন্ধ করলো, শরীরে লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। তাদের আড্ডা আরো কিছুক্ষণ চলল। সন্ধ্যা হয়ে এসেছে বলে সবাই একসাথে নিচে আসলো। চাঁদের আলো ঠিকরে পড়ছে ধরনের বুকে। আকাশ জুড়ে রয়েছে হাজারো তারাদের মেলা। মিহি বাতাস বইছে চারিদিকে। দূর হতে শোনা যাচ্ছে গাড়ির শব্দ। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দুই বন্ধু। সকলে নিচে গেলেও আহনাফ আর অভ্র নিচে যায়নি। অনেকক্ষণ আড্ডা দিয়েছে তারা। এখন সবকিছুই নিশ্চুপ। দুজনে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এই চারিদিকে নিশ্চুপতার মধ্যে আহনাফ ছুড়ে দিল তার কথার বান। ভালোবাসিস আরুকে অভ্র? শুনশান জায়গায় বাতাসের বেগে কথাটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। অভ্র অবাক চোখে তাকালো বন্ধুর পানে। তার সারা শরীর কাঁপছে। সে কি বলবে আহনাফকে? তবু কোনো মতে বলল, কি বলছিস এসব তুই? আহনাফ হাসলো, বলল, আমার কাছে লুকাচ্ছিস অভ্র? তুই আর আরু আমার কাছে কতটা কাছে তুই জানিস না। আরুর দিকে কোনো ছেলে চোখ তুলে তাকালে যেখানে আমি খবর পেতাম, সেখানে কেউ একজন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই খবর ভাবনা ভাবছিস? কিছুক্ষণ থেমে আবারও বলল, আর তুই তো আমার খুব কাছের বন্ধু, তাই না? সেখানে আমার বন্ধু কাউকে পছন্দ করলে আমি জানবো না? অভ্র মাথাটা নিচু করে বলল, আমি জানতাম না আরুই তোর আরু পাখি। তাহলে কোনোদিন ওকে পছন্দ তো দূরে থাক, চোখ তুলেও তাকাতাম না। তুই জানিস অভ্র, আমি সব কিছুতে সব সময় প্রথম হয়ে এসেছি। আজ ভালোবাসার কাছেও প্রথম হলাম। তবুও আবার কি মনে হয় জানিস, আমি আজ জিতেও হেরে গেলাম। তুই হেরে গিয়েও জিতে গেছিস। আমি বন্ধুত্বের কাছে হেরে গেলাম, আর তুই জিতে গেলি। বিশ্বাস কর, আমি যদি আরুকে ছাড়া থাকতে পারতাম তোকে দিয়ে দিতাম, কিন্তু ওকে ছাড়া আমি তো এক মুহূর্তও থাকতে পারি না। অভ্র আকাশের দিকে তাকিয়ে বলল, এটাই তোর আর আমার মধ্যে তফাৎ। তুই আরুকে ছাড়া মরে যাবি, আর আমি আরুকে ছাড়া নির্দ্বিধায় বেঁচে থাকতে পারবো। একটু কষ্ট হলেও মানিয়ে নিতে পারবো। তুই তা পারবি না। আর রইল বাকি ভালোবাসার কথা। আরু তো আমায় ভালোবাসেনি। ও যদি একবারও আমায় ভালোবাসতো তাহলে ওকে আমি আমার করে নিতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, আরু আমায় ভালোবাসেনি। আহনাফ জড়িয়ে ধরল অভ্রকে। ধরা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে বন্ধু, তুই আমার কাছের কতটা সেটা তো তুই জানিস। অভ্র আহনাফকে ধাক্কা দিয়ে বলল, এই, তুই আমায় ওইসব ছেলে মনে করিস? আমি কিন্তু একদম ওইসব ছেলে না, বলে দিলাম। আমার কাছে আসবি না। আহনাফ ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠল। ছাদের দরজায় আরণিকা দুই বন্ধুর কথা শুনল। তার চোখ দুটো ভেজে উঠল। এত ভালো বন্ধুত্ব হয় যেখানে থাকে না স্বার্থ। আরণিকা মনে মনে বলল, তাদের বন্ধুত্বটা সারা জীবন যেন এভাবেই থাকে। কাক ডাকা ভোর, সূর্যের আলো পড়েছে পৃথিবীর বুকে। দূর হতে কয়েকটি পাখির ডাক শোনা যাচ্ছে। আরণিকা আড়মোড়া ভেঙে উঠল। সকাল সকাল ওঠা তার অভ্যাস। এই অভ্যাসের কোনো দিনও পরিবর্তন হয় না। আজও তার ব্যতিক্রম হলো না। আরণিকা দুই হাত ছড়িয়ে আঁশলিগুলো ছড়িয়ে দিল। চুলগুলো হাত খোপা করলো। ঘুমো ঘুমো চোখে চলে গেল ওয়াশরুমে। সকাল সকাল আসমা বেগম তার ছোট মেয়েকে বকে যাচ্ছে। ঘুম থেকে উঠে চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েটা অন্য সব মেয়েদের থেকে একটু বেশি চঞ্চল। এ নিয়ে আসমা বেগমের রয়েছে অনেক হা হুতাশ। মেয়েকে বুকে বুকে উদ্ধার করছে। রাইসও কম না, পুরো বসার ঘর দৌড়াদৌড়ি করছে। আসমা বেগম শেষ পর্যন্ত না পেরে হাঁপাতে হাঁপাতে বলল, রাইসা, একবার যদি হাতের কাছে তোকে পাই, পিঠের ছাল থাকবে না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, আমার কাছে আয়, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। রাইসা মিনা বেগমের পেছনে গিয়ে দাঁড়ালো। মিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, দেখো না বড় মা, আম্মু আমায় বকছে। মিনা বেগম হালকা ধমকের স্বরে তার ছোট যাকে বলল, আসমা, এটা কি হচ্ছে? তুই এইটুকু একটা মেয়েকে বকছিস কেন? বকছি কি সাদে বড় আপা? জিজ্ঞাসা করো তোমাদের আদরের মেয়েকে সকাল থেকে কি করেছে। মিনা বেগম রাইসার সামনে হাঁটু গেড়ে বসল। নিজের হাত দুটো দুগালি রেখে বলল, কি করেছো রাইসা তুমি? আমি কিছু করিনি বড় মা, মা শুধু শুধুই বকেছে। তেতে উঠলেন আসমা বেগম। মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বললি তুই? আমি শুধু শুধু বকছি? দাঁড়া, আজকে তোকে মেরে আমি শান্ত হব। পথিমধ্যে বাদ সাধলেন মিনা বেগম। রাইসার সামনে দাঁড়িয়ে বলল, একদম ওর গায়ে হাত দিবি না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ,
লাই দাও আরও এই মেয়েকে, তোমাদের আদরে আদরে মেয়েটা বাদর হয়েছে, আরও লাই দাও সবাই মিলে। রাগে ফুঁসতে ফুঁসতে আসমান সেখান থেকে চলে গেল। মিনা রাইসাকে সামনে এনে বলল, রাইসা মা, আর কখনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? আজ না হয় তোমার মায়ের থেকে বাঁচিয়েছি, পরে কিন্তু আর বাঁচাতে পারবো না। রাইসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। যতই হোক বড় মায়ের আদেশ বলে কথা, সেটা তো মানতেই হবে। বড় মায়ের কথার খেলাপ কখনো করা যাবে না। আরনিকা সিঁড়ি দিয়ে নামছিল। প্রথম দিকের কথাগুলো শুনতে না পারলেও শেষটুকু শুনল। তাই কিছু না বুঝতে পেরে মিনা বেগমের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো বড় মা? কি আর হবে আরু, আজকেও মেয়েটা বকা খেয়েছে। আরনিকা রাইসার দিকে তাকিয়ে বলল, আজকেও তো বকা খেয়েছিস রাইসা সোনা, আর বকা খাবি নাই বা কেন? যা দুষ্টুমি করিস, কি বলবো, তোকে বকাই দেওয়া উচিত। আমি মোটেও দুষ্টামি করি না আরুপু। আরনিকা কিছু বলতে যাবে তার আগে মিনা বেগম বলে উঠলেন, হয়েছে, তোদের আর ঝগড়া করতে হবে না। যা তো আরু, আহনাফকে একটু ডেকে নিয়ে আয়। আরনিকা মাথা কাত করে বলল। আচ্ছা। আহনাফের ঘরে ঢুকলো আরনিকা। আহনাফ বেঘরে ঘুমাচ্ছে। আহনাফ সব সময় সকাল সকাল ঘুম থেকে ওঠে। আজ তো দেরি কেন হচ্ছে কে জানে। কখনো কখনো সকালবেলা আরনিকার সাথে দেখা হয়, আবার কখনো কখনো হয় না। এই নিয়ে আরনিকার মাঝে মাঝেই মন খারাপ হয়। আজ একটু খুশি হলো আরনিকা, মন ভরে দেখতে পাবে নিজের প্রেমিক পুরুষকে। আরনিকা পা টিপে টিপে আহনাফের খাটের কাছে এসে থামলো। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো আহনাফের মুখের দিকে। আহনাফের ঘুমো ঘুমো মুখটা আরনিকার বেশ লাগলো। ইচ্ছে করলো ছুঁয়ে দিতে। যেমন ভাবা তেমন কাজ। আরনিকা হাত রাখলো আহনাফের গালে। আহনাফ নড়ে চড়ে উঠল। সাথে সাথে হাত সরিয়ে নিল আরনিকা। নিমেষেই তাকিয়ে রইল আহনাফের দিকে। এভাবে তাকানোর কি আছে আরু? নজর লেগে যাবে তো। আহনাফের কণ্ঠে আরনিকা ভেবাচাকা খেল। আমতা আমতা করে বলল, আমি কই তাকিয়েছি আহনাফ ভাই? আরে লজ্জা পাচ্ছিস কেন? আমি তো তোরই। যত খুশি তাকাস, আমি কিছু মনে করব না। দরকার পড়লে আমি তোর সামনে সকাল বিকেল রাত বসে থাকবো। আর তাতেও যদি না হয়, আমি সরবই না তোর সামনে থেকে। আমি কেন আপনাকে দেখতে যাব? দেশে কি ছেলের অভাব আছে নাকি? দেশে ছেলের অভাব নাই হয়তো, তবে আরু পাখির আহনাফের অভাব আছে, বুঝলি? আর বুঝি তো আমি, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে দেখে না তাকিয়ে থাকতে পারিস না। আমার বইয়েই গেছে আপনার দিকে তাকাতে। আহনাফ আরনিকার দিকে তাকিয়ে বলল, তা দেখা যাবে। আপনি সকাল সকাল আমার ঘরে কি ব্যাপার? বড় মা ডাকছে আপনাকে। কিছু অভ্যাস কর, এভাবেই তো বরকে ডেকে তুলতে হয়। এখন থেকে অভ্যাস করা ভালো। বলে আরনিকার গাল দুটো টেনে ওয়াশরুমে চলে গেল আহনাফ। আরনিকা চোখ গরম করে তাকিয়ে রইল আহনাফের যাবার পানে। আরনিকা ভার্সিটিতে যাবার জন্য তৈরি হচ্ছে। আহনাফ কিছুক্ষণ আগে অফিসে চলে গিয়েছে। আরনিকা তৈরি হবার পর আতিকুর রহমান আসলেন আরনিকার রুমে। আতিকুর রহমানকে দেখে আরনিকা জিজ্ঞেস করলো, বলবে বাবা? হ্যাঁ মা। আজকাল আতিকুর রহমানের সাথে আরনিকার সম্পর্কটাও আগের মতোই হয়েছে। এখন আর দুজনের সাথে কথা না বলে থাকতেই পারে না। আরনিকা প্রশ্নসিক্ত নয়নে তাকালো। আতিকুর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, খাটে বসি। আরনিকাও বাবাকে নিয়ে খাটে বসলো। আতিকুর রহমান অস্বস্তিতে পড়েছেন। কিভাবে বলবেন মেয়েকে কথাটা? আরনিকা বাবার অস্বস্তি বুঝতে পেরে বলল, কি বলবে বাবা বলো? আমি তো ভার্সিটিতে যাব। তোমার আজ ভার্সিটিতে যাওয়া লাগবে না আরু। কেন বাবা? তোমাকে আজ দেখতে আসবে আমার বন্ধুর ছেলের জন্য। তোমাকে একটা অনুষ্ঠানে দেখেছি আমার বন্ধু, তার খুব পছন্দ হয়েছে তোমায়। বাবার কথা আরনিকা চোখ বড় বড় করে তাকালো। সে এখন কিভাবে বিয়ে করবে, তাও অন্য কোনো ছেলেকে? সে আহনাফকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। আরনিকা 7 বছর না ভেবে বাবাকে বলে দিল, আমি এখন বিয়ে করতে পারবো না বাবা। কেন? আমি পারবো না, পড়াশোনা করতে চাই বাবা। আমি যেটা বলেছি সেটাই হবে আরু। আর ওরা বলেছে বিয়ের পর তোমাকে পড়াশোনা করতে দিবে, তাহলে সমস্যাটা কোথায়? একটু পরে রেডি হয়ে থেকো। কথাটা বলে আতিকুর রহমান রুম থেকে বের হলো। আরনিকার একটা কথাও শুনলো না। আরনিকা অনেকবার বাবাকে পেছন থেকে ডাকলো, তাও শুনলো না। আরনিকা ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো কারো নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ করার সাথে সাথে আরনিকা বলে উঠলো, আমি কিছুতেই বিয়ে করব না। আপনি কিছু করুন, নয়তো আমি সবকিছু শেষ করে দিব। কথাটা বলে আরনিকার সাথে সাথেই কল কেটে দিল। অপর পাশের ব্যক্তিকে কোনো কথা বলতেই দিল না। আরনিকা শাড়ি পরে বসে আছে। এই সব কিছু তার বিরক্ত লাগছে। কিছু করার তো নেই। বাড়ির কারোর মুখের উপর কথা বলতে সে পারবে না।
তাই তো মুখ বুঝিয়ে সবটা সহ্য করে যাচ্ছে। কিছুক্ষণ পর জেসমিন বেগম অরণিকাকে নিতে আসলো। অরণিকার মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমি এখন বিয়ে করব না আম্মু। জেসমিন বেগম তাড়া দিয়ে বলল, কিছু করার নেই, তোমাকে নিচে যেতে হবে। আর ছেলেটা যথেষ্ট ভালো, তুমি খুব সুখে থাকবে। অরণিকা আর কথা বাড়ালো না। কথা বাড়ালেও লাভ হবে না, তাই মায়ের পিছে পিছে সেও নিচে গেল। সকলকে সালাম দিল। অরণিকাকে দেখতে এসেছে একজন মাঝবয়সী ভদ্রলোক। এটা হয়তো তার বাবার বন্ধু। আর মাঝবয়সী একজন ভদ্র মহিলা আর সুঠামদেহী একজন ছেলে। ধবধবে সাদা ছেলেটা, বেশভূষায়ও বেশ আধুনিকতা। অরণিকার নিচে তাকিয়ে রইল। তা চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে এই বিয়েটা করবে না, তবু অরণিকা মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছে। সকলে আলাপচারিতার মাঝখানে আহনাফ এসে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? আতিকুর রহমান এগিয়ে গেলেন আহনাফের কাছে, বললেন, আর ওকে দেখতে আসছে তারা। ছেলে খুব ভালো, ছেলে একজন ডাক্তার। আহনাফের হাতের মুঠো শক্ত হলো। শরীরে নিউরনে নিউরনে রাগে ফেটে পড়ল। আতিকুর রহমান আহনাফকে তাদের কাছে নিয়ে গিয়ে বলল, ও হলো আমার বড় ভাইয়ের ছেলে, অনেক বড় ব্যবসায়ী। নাম তো নিশ্চয়ই শুনেছেন, আহনাফ খান। আহনাফ তাদের দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, এখানে কোনো বিয়ের কথা হবে না। সকলে অবাক হলো। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো আতিকুর রহমান। কেন? আহনাফ সোজা সাপটা উত্তর দিল, আরুনিকার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা হবে এই আহনাফের সাথে, আর কারো সাথে নয়। আরুনিকা যদি কারোর জন্য বউ সাজে সেটা সাজবে এই আহনাফের জন্য। বুঝতে পেরেছো সবাই? আহনাফের কথাটা বজ্রপাতের ন্যায় ঠেকলো সকলের কাছে। সকলে অবাক চোখে তাকিয়ে এলো। আতিকুর রহমান আর জেসমিন বেগম একে অপরের দিকে চাইল। তাদের চোখে মুখেও বিস্মিত ভাব। আলতাফ এগিয়ে গেলেন ছেলের দিকে, বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছে এসব আহনাফ? ভেবে বলছে তো? আমি আরুকে ভালোবাসি, ওর বিয়ে শুধু আমার সাথেই হবে। আল্লাহ বাদে এটা কেউ আটকাতে পারবে না। সকলে আরো একবার অবাক হলো। তাদের চোখের আড়ালে এত কিছু তারা টেরও পেল না। আতিকুর রহমান ভীত চোখে ভাইয়ের দিকে তাকালো। তার ভাই কি এই বিয়েটা মেনে নেবে? মেয়েটাকে কি তার ছেলের বউ করে নেবে? খানবাড়ির সকলে থমকালো, ভরকালো। তারা কি ঠিক শুনছে নাকি? এতক্ষণ হইচই থাকা পরিবেশটা মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে গেল। তাদের চোখের আড়ালে এত কিছু হয়েছে তারা টেরও পেল না। আলতাফ ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আহনাফ কি কথাটা ভেবে বলছে তো? বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনার কি মনে হয় আমি মজা করার জন্য এসব বলছি? আলতাফ ছেলের এমন ব্যবহারে কি বলবে কিছু খুঁজেই পেল না। সে আরণিকার কাছে এগিয়ে গেল। আরণিকার মাথাটা নিচু করে ফেললো সাথে সাথে। সে এবারে যতই আদরে হোক না কেন বড় চাচাকে সে যথেষ্ট ভয় পায়। আলতাফ আরণিকার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি চাও আরু? তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? অনিকা ভয় পেল, ভীত চোখে চাচার দিকে তাকালো। তার এখন কি বলা উচিত কিছুই বুঝছে না সে। অনিকা আর চোখে আহনাফের দিকে তাকালো। আহনাফ চোখ দিয়ে ভরসা দিল। অনিকা ভরসা পেয়ে চাচার দিকে তাকিয়ে ওপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তোমাদের সাহস কি করে হয় আমাদের চোখের আড়ালে প্রেম করে বেরিয়েছো? আহনাফ বিরক্ত চোখে বাবার পানে তাকালো। জানতো লোকটা এমন কিছুই বলবে। আহনাফ বলল, আমরা কি আপনাদের জানিয়ে প্রেম করব? কোথায় দেখেছেন বড়দের জানিয়ে প্রেম করতে? আপনি আর মাও তো প্রেম করেছেন। সেটা কি দাদুকে জানিয়েছিলেন? মাস্টারি করতে গিয়ে আমার সহজ সরল মাকে ফাঁসিয়ে বিয়ে করে ফেললেন। আহনাফের খাপছাড়া কথাবার্তায় আলতাফ বিরক্ত হলো। এ কেমন ছেলে যে বাবার প্রেম নিয়ে কথা বলে? মিনা বেগম ধমকে উঠলেন ছেলেকে। এসব কি কথা বলছো আহনাফ? উনি তোমার বাবা, আর এখানে ছোটরা আছে, অপরিচিত ব্যক্তিরা আছে, তাদের সামনে এভাবে কেউ কথা বলে? তোমার আর তোমার স্বামীর হয়ে কথা বলতে হবে না। তোমার স্বামীকে বলো এখানে আর কোনো কথা না বলতে, আমাদের বিয়েটা মেনে নিতে বলো। আর না মানলেও সমস্যা নেই, আমিও পালিয়ে গিয়ে বিয়ে করতে পারি। আলতাফের রাগ লাগলো। তার ছেলেটা যে দিন দিন বেয়াদব হয়েছে। কি নির্লজ্জ ছেলে রে বাবা। সে আহনাফের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এসব কি ধরনের কথা? আমরা তোমার মা বাবা আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? সত্যি করে বলো তো মিনা, এটা কার ছেলে? এটা কি সত্যি আমার ছেলে? সে আহনাফের দিকে রাগি চোখে তাকিয়ে বলল। মিনা বেগম ন্যাকা কান্না শুরু করলো। তুমি আমাকে অবিশ্বাস করছো? এতদিন সংসার করার পর এই পেলাম আমি? তুমি একটু চুপ থাকো তো। নেকামির গোডাউন একটা। আপনাদের এসব নাটক শেষ হলে বলবেন
এই বিয়েটা কি আপনারা মেনে নিচ্ছেন নাকি না? না মানলে তো আবার পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে, অনেক কাজ আমার।